রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে, আজ বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটিতে চালানো হামলায় তারা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, বড় আকারের সামরিক সরঞ্জাম গুদাম এবং জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্ক ধ্বংস করেছে। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, অপারেশন নাসর 2 এর পঞ্চম ধাপের অংশ হিসেবে এ হামলা পরিচালিত হয়েছে। তাদের দাবি অনুযায়ী হামলায় মার্কিন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এর ব্যবস্থাপনা কেন্দ্র, কমান্ড অ্যান্ড কন্ট্রোল হাব, সামরিক খুচরা যন্ত্রাংশ ও ভারী সরঞ্জামের বৃহৎ গুদাম এবং 5th ফ্লিটের জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্ক লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র অভিযোগ আনা হয়েছে। আইআরজিসি দাবি করে, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের অজুহাতে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরে সমুদ্রদস্যু মোতায়েন করেছে, যার মাধ্যমে আঞ্চলিক তেল ও গ্যাস রপ্তানির পথ বাধাগ্রস্ত করা হচ্ছে। এতে শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলোর নয়, বরং বিশ্বের জ্বালানি সরবরাহ এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা উল্লেখ করে। আইআরজিসি আরও সতর্ক করে জানায়, যদি ভারত মহাসাগর হয়ে বিশ্বের জন্য তেল ও গ্যাস রপ্তানির পথ বন্ধ রাখা হয়, তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য জ্বালানি রপ্তানি পথও ঝুঁকির মুখে পড়তে পারে। তাদের ভাষায়, বর্তমান পরিস্থিতির দায় সম্পূর্ণভাবে ওয়াশিংটনের উপর বর্তায়। বিবৃতির শেষাংশে আইআরজিসি জোর দিয়ে বলে, এই অঞ্চল থেকে তেল ও গ্যাস রপ্তানি হয় সবার জন্য হবে, নয়তো কারো জন্যই হবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে একটি পরিবেশ সংরক্ষণ চৌকিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলাকে ইরানের ভূখণ্ডে সংঘটিত সর্বশেষ যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইরানিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অপরাধের তালিকা প্রতিদিনই দীর্ঘ হচ্ছে এবং প্রতিটি নতুন হামলার মাধ্যমে ওয়াশিংটন ইরানের প্রতি তার বৈরিতার আরও একটি দিক প্রকাশ করছে। ইরানি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোরে হরমুজগান প্রদেশের হাজিবাদ কাউন্টির সাইয়েদ জওজার গ্রামে অবস্থিত একটি পরিবেশ সংরক্ষণ পোস্টে মার্কিন বাহিনী হামলা চালায়। এতে পরিবেশ রক্ষী জাভাদ হাসানজাদের পরিবারের 3 সদস্য নিহত হন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় পরিবেশ সংরক্ষণ ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। বাঘাই দাবি করেন, গত 4.5 মাস ধরে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ধারাবাহিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, এই সময় দেশটির শীর্ষ কর্মকর্তা, নারী, শিশু সহ বহু সাধারণ নাগরিক বিভিন্ন হামলায় নিহত হয়েছেন। তিনি বলেন, প্রতিটি নতুন হামলা ইরানিদের ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং এসব ঘটনার জন্য দায়ী ব্যক্তি ও পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনার সংকল্পকে আরও দৃঢ় করছে। এদিকে বুশেহর প্রদেশের গভর্নর মোহাম্মদ মুজাফফরি জানান, মঙ্গলবার ভোরে মার্কিন বাহিনী 3 দফায় বুশেহর কাউন্টির 2টি স্থানে হামলা চালায়। তার মতে, একটি হামলা বুশেহর শহরের একটি এলাকায় এবং অন্যটি চোগাদাক শহরের কাছাকাছি সংঘটিত হয়। তিনি এসব হামলাকে যুক্তরাষ্ট্রের অব্যাহত শত্রুতামূলক কর্মকাণ্ড এবং 2 দেশের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বর্ণনা করেন। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র ও সেতুর উপর আরও হামলার হুমকি দিয়েছেন। ইরানের খুজেস্তান প্রদেশের নিরাপত্তা বিষয়ক উপগভর্নর ভালিউল্লাহ হায়াতি জানান, বুধবার হোভেইজেহ এলাকার একটি গম সংরক্ষণ সাইলো এবং দশতে আজাদেগানের আরেকটি স্থাপনা মার্কিন হামলার শিকার হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে। এর আগে মঙ্গলবার রাতেও আহভাজের 3টি স্থানে হামলা চালানো হয়। এছাড়া মাহশাহর একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে হামলায় একজন নিরাপত্তারক্ষী নিহত এবং 4 জন আহত হন বলে ইরানি কর্মকর্তারা জানান। একই সময়ে আবাদান এলাকায় পৃথক হামলায় 3 জন নিহত এবং কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে ইলাম প্রদেশের সীমান্তবর্তী মুসিয়ান জেলার একটি মিনারেল ওয়াটার উৎপাদন কারখানাও মার্কিন হামলার লক্ষ্যবস্তু হয়। দেহলুরান জেলার গভর্নর মোরাদ ইয়েগানেহ জানান, বুধবার ভোর প্রায় 2:30টার দিকে 3টি ক্ষেপণাস্ত্র কারখানাটিতে আঘাত হানে। এতে যন্ত্রপাতি ও অবকাঠামোর ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে মঙ্গলবার রাতে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করবে। তিনি বলেন, আগামী রাত এবং তার পরের রাতেও আমরা ইরানকে কঠোরভাবে আঘাত করব। আগামী সপ্তাহ তাদের জন্য খুবই কঠিন হবে। ট্রাম্প আরও হুমকি দেন, তেহরান আলোচনায় ফিরে না এলে ইরানের সেতু, বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করা হবে। একই সঙ্গে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও অভিযোগ তোলেন। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং অতীতের মার্কিন গোয়েন্দা মূল্যায়নের ইরানের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে এবং দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টেলিফোন আলাপের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সিরিয়া ও লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওস মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি সেনাদের উপস্থিতি অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করছে এবং তা ভবিষ্যতে আরও বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এক্সিওস জানায়, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, তারা আপনাদের সেখানে চায় না। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প লেবাননের ক্ষেত্রেও একই ধরনের অবস্থান তুলে ধরেন এবং সেখান থেকেও ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানান। তবে নেতানিয়াহু এর জবাবে যুক্তি দেন, ইসরায়েলের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা বলয় বা সিকিউরিটি জোন বজায় রাখা প্রয়োজন। এক্সিওসের তথ্য মতে এই ফোনালাপটি এমন সময় অনুষ্ঠিত হয় যখন ট্রাম্প তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পরদিনই নেতানিয়াহুর সঙ্গে তার এই আলোচনা হয়। প্রতিবেদন বলছে, ট্রাম্প প্রশাসন বর্তমানে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে একটি সম্ভাব্য নিরাপত্তা সমঝোতা এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই প্রেক্ষাপটে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি সেনা উপস্থিতি ও সীমান্ত পরিস্থিতি নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ আরও স্পষ্ট হয়ে উঠেছে। এই প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতার নতুন ইঙ্গিত পাওয়া গেছে। দক্ষিণ ইরানে গত কয়েক দিনের মার্কিন হামলায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২৬০ জন আহত হয়েছেন বলে একজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন। একই সময়ে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ৭ জন ইরানি সেনা সদস্য নিহত হওয়ার কথাও নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী। তারা এই ঘটনাকে কাপুরুষোচিত আগ্রাসন হিসেবে উল্লেখ করে এর উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। ইরানের সামরিক সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র দক্ষিণাঞ্চলে মোট ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলার ফলে সামরিক ও বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হলেও ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা হয়নি। স্থানীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে। এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, তারা পাল্টা অভিযানে বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আইআরজিসির দাবি, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে বলেছেন, আমি যথেষ্ট বলার আগ পর্যন্ত ইরানের বিরুদ্ধে হামলা চলতে থাকবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু হতে পারে। সাম্প্রতিক এই হামলা পাল্টা হামলার মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। উভয় পক্ষের কঠোর অবস্থান এবং পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উত্তেজনা প্রশমনে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং কূটনৈতিক উদ্যোগ জোরদারের উপরও গুরুত্ব আরোপ করা হচ্ছে। সিরিয়ার নবনির্বাচিত পার্লামেন্টের প্রথম অধিবেশনে প্রেসিডেন্ট আহমদ আল শারা দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনার আহ্বান জানিয়েছেন। দীর্ঘ ১ দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং অর্থনৈতিক বিপর্যয়ের পর তার এই বক্তব্য শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং যুদ্ধ বিধ্বস্ত একটি রাষ্ট্রকে পুনর্গঠনের প্রতিশ্রুতিও বহন করে। তবে এই নতুন অধ্যায়ের ঘোষণা বাস্তবে কতটা সফল হবে তা নির্ভর করবে সরকারের কার্যকর পদক্ষেপ, রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে।
আল সারা তার ভাষণে বলেন, বর্তমান সিরিয়া এমন একটি ভবিষ্যৎ নির্মাণ করতে চায় যা দেশটির সভ্যতা, ঐতিহ্য এবং মূল্যবোধকে ধারণ করবে। একই সঙ্গে তিনি পার্লামেন্ট সদস্যদের দায়িত্বশীলতা, দক্ষতা, সংলাপ, আইনের শাসন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন সিরিয়া আন্তর্জাতিক অঙ্গনে ধীরে ধীরে নতুনভাবে নিজেদের অবস্থান সুসংহত করার চেষ্টা করছে। গত কয়েক বছরে সিরিয়ার রাজনৈতিক বাস্তবতায় বড় ধরনের পরিবর্তন এসেছে। বাশার আল আসাদের দীর্ঘ শাসনের অবসানের পর অন্তর্বর্তী নেতৃত্ব দেশের প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হওয়া সেই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কেবল একটি আইনসভা গঠনের বিষয় নয়, বরং রাষ্ট্রীয় বৈধতা পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রচেষ্টার প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হল, এই পরিবর্তন কতটা অন্তর্ভুক্তিমূলক হবে? সিরিয়া বহু জাতিগোষ্ঠী, ধর্মীয় সম্প্রদায় ও রাজনৈতিক মতাদর্শের সমন্বয়ে গঠিত একটি দেশ। আরব, কুর্দি, দ্রুজ, খ্রিস্টান, আলাউই ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে আস্থা পুনর্গঠন সহজ কাজ নয়। যদি নতুন সরকার কেবল নির্দিষ্ট একটি রাজনৈতিক বা আদর্শিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, তাহলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্য ব্যাহত হতে পারে। তাই সংলাপ, ক্ষমতা ভাগাভাগি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে সরকারের সবচেয়ে বড় পরীক্ষা। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধের সময় মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ ব্যাপকভাবে সামনে এসেছে। নতুন নেতৃত্ব যদি একটি কার্যকর ও স্বাধীন বিচার ব্যবস্থা গড়ে তুলতে পারে এবং সব নাগরিকের জন্য সমান আইনি সুরক্ষা নিশ্চিত করতে পারে, তবে জনগণের আস্থা অর্জন সহজ হবে। অন্যথায় নতুন অধ্যায় কেবল রাজনৈতিক স্লোগান হিসেবেই থেকে যেতে পারে। অর্থনৈতিক পুনর্গঠনও সিরিয়ার ভবিষ্যতের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। দীর্ঘ যুদ্ধ দেশটির অবকাঠামো, শিল্প, কৃষি ও জ্বালানি খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বেকারত্ব, মূল্যস্ফীতি এবং দারিদ্র্য সাধারণ মানুষের জীবনে গভীর সংকট তৈরি করেছে। ফলে রাজনৈতিক সংস্কারের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, পুনর্গঠন প্রকল্প বাস্তবায়ন এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা নতুন সরকারের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। জনগণ রাজনৈতিক ভাষণের চেয়ে বাস্তব জীবনের উন্নতি বেশি গুরুত্ব দেবে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও সিরিয়ার সামনে নতুন সুযোগ ও চ্যালেঞ্জ রয়েছে। সাম্প্রতিক সময়ে কয়েকটি আরব দেশ এবং আঞ্চলিক শক্তি সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহ দেখিয়েছে। একই সময়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিষেধাজ্ঞা, মানবিক সহায়তা এবং পুনর্গঠনের অর্থায়নের বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যদি নতুন নেতৃত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জন করতে পারে এবং বাস্তবসম্মত কূটনৈতিক নীতি অনুসরণ করে, তাহলে পুনর্গঠন প্রক্রিয়া গতি পেতে পারে। তবে নিরাপত্তা পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি, সীমান্ত নিরাপত্তা, বিদেশি সামরিক প্রভাব এবং সন্ত্রাসবাদের ঝুঁকি রয়ে গেছে। রাজনৈতিক অগ্রগতির পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার সংস্কার এবং জাতীয় সমঝোতা নিশ্চিত না হলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা অর্জন কঠিন হবে। সব মিলিয়ে প্রেসিডেন্ট আহমদ আল শারার নতুন অধ্যায়ের আহ্বান সিরিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। এটি যুদ্ধ পরবর্তী রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা এবং নতুন রাজনৈতিক পথ চলার প্রতীক। তবে ইতিহাস বলছে, কেবল ভাষণ বা প্রতিশ্রুতি কোনো দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে না। সফলতা নির্ভর করবে সরকার কতটা স্বচ্ছ, জবাবদিহি, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, আইনের শাসন এবং অর্থনৈতিক পুনরুদ্ধার নিশ্চিত করতে পারে তার উপর। যদি এসব ক্ষেত্রে বাস্তব অগ্রগতি অর্জিত হয়, তাহলে সিরিয়া সত্যিই একটি নতুন যুগে প্রবেশ করতে পারে। আর যদি সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়িত না হয়, তবে এই নতুন অধ্যায় ইতিহাসে আরেকটি অপূর্ণ প্রত্যাশা হিসেবেই থেকে যাওয়ার আশঙ্কা থাকবে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েল 2024 ও 2025 সালে ইরানের সাবেক প্রেসিডেন্ট
মাহমুদ আহমাদিনেজাদকে ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য মুখ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছিল। পরিকল্পনা ছিল তেহরানের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটলে তাকে নতুন নেতা হিসেবে প্রতিষ্ঠা করা। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা সফল হয়নি। প্রতিবেদনে বলা হয়, আহমাদিনেজাদ বর্তমানে ইরানে অবস্থান করছেন। গত সপ্তাহে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের শোভাযাত্রায় তাকে কঠোর নিরাপত্তা বেষ্টিত অবস্থায় দেখা গেছে। 2005 থেকে 2013 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন মাহমুদ আহমাদিনেজাদ। ক্ষমতায় থাকাকালে তিনি ইসরায়েল বিরোধী কড়া অবস্থানের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত ছিলেন। তার সময়ে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় জোরদার করে, যা পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা বাড়িয়ে তোলে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, 2025 সালের জুনে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আহমাদিনেজাদের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের তৎকালীন প্রধান ডেভিড বার্নিয়ার একটি গোপন বৈঠক হয়। ওই বৈঠকের কিছুদিন পরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। এর আগে একই বছরের এপ্রিলেও তিনি বুদাপেস্ট সফর করেছিলেন। জানা যায়, বুদাপেস্টে তার সফরের আনুষ্ঠানিক কারণ ছিল লুডোভিকা ইউনিভার্সিটি অব পাবলিক সার্ভিসে বক্তব্য দেওয়া। কিন্তু সেই সফরের আড়ালেই মোসাদ কর্মকর্তাদের সঙ্গে তার একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে লক্ষ্য করছিল যে আহমাদিনেজাদ ধীরে ধীরে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা থেকে দূরে সরে যাচ্ছেন। প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনে তাকে টানা 3 বার অযোগ্য ঘোষণা করা হয়। এতে তিনি রাজনৈতিকভাবে হতাশ হয়ে পড়েন এবং যে ব্যবস্থাকে একসময় তিনি সমর্থন ও রক্ষা করেছিলেন, সেই ব্যবস্থার প্রতি তার আস্থা কমতে শুরু করে। যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তার বরাতে দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, ইসরায়েল গোপনে আহমাদিনেজাদের ভ্রমণ ও আবাসনের জন্য অর্থ সহায়তা দিয়েছিল। বিদেশ সফরের সময় একাধিকবার মোসাদ কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাৎ করেন। ইসরায়েলের ধারণা ছিল শাসন পরিবর্তনের পর তাকে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক মুখ হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এ কারণেই মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া ব্যক্তিগতভাবে তার সঙ্গে সাক্ষাৎ করেন। পুরো পরিকল্পনা সম্পর্কে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকেও অবহিত করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আহমাদিনেজাদ নাকি তার ঘনিষ্ঠদের বলেছিলেন, শাসন পরিবর্তন বা যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে তিনি নিজেকে একজন সংস্কারপন্থী নেতা হিসেবে উপস্থাপন করতে পারবেন। এমনকি সাবেক রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলসিনের মতো নতুন রাজনৈতিক রূপে আবির্ভূত হওয়ার কথাও তিনি উল্লেখ করেন। প্রতিবেদনে আরও দাবি করা হয়, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আব্রাম অ্যাকর্ডসের অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতেও তিনি প্রস্তুত ছিলেন। তবে আহমাদিনেজাদের এই অবস্থান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সন্দেহের কারণ হয়ে ওঠে। বিশেষ করে 2017 সালে তিনি ট্রাম্পকে প্রকাশ্যে একটি চিঠি পাঠানোর পর থেকেই তার উপর নজরদারি বাড়ানো হয়। পাশাপাশি তার ব্যক্তিগত জীবনযাপনেও পরিবর্তন আসে। তিনি আগের পরিচিত খাকি জ্যাকেটের পরিবর্তে পরিমিত নকশার স্যুট পরতে শুরু করেন। দাড়ির পরিচর্যায় পরিবর্তন আনেন, ইংরেজি শেখেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন র্যাপ গানের লিরিক নিয়েও মন্তব্য করতে থাকেন। প্রতিবেদন অনুযায়ী 2023 সালে গুয়াতেমালায় একটি পরিবেশ বিষয়ক সম্মেলনে অংশ নেওয়ার পর থেকেই ইরানি কর্মকর্তারা সন্দেহ করতে শুরু করেন যে তিনি মোসাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন। গুয়াতেমালা ও হাঙ্গেরি উভয় দেশেরই ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নিউ ইয়র্ক টাইমসের দাবি, 2025 সালের 28 ফেব্রুয়ারি আহমাদিনেজাদের ওপর কঠোর নজরদারি শিথিল করার উদ্দেশ্যে ইসরায়েল তার আবাসিক কমপ্লেক্সে একটি হামলা চালায়। হামলায় তার দেহরক্ষীদের ব্যবহৃত একটি ভবন এবং সাজোয়াজান লক্ষ্যবস্তু ছিল। এরপর মোসাদ সদস্যরা তাকে একটি গাড়িতে করে ইরানের ভেতরেই একটি গোপন নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। তবে ওই উদ্ধার অভিযানে আহমাদিনেজাদ সন্তুষ্ট ছিলেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বরং তিনি ধীরে ধীরে ইসরায়েলের পরিকল্পনা নিয়ে হতাশ হয়ে পড়েন। এদিকে আইআরজিসি তার বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যোগাযোগের তথ্য সংগ্রহ করতে থাকে। প্রতিবেদনের শেষাংশে দাবি করা হয়, মোসাদের সঙ্গে তার যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে আসার পর আহমাদিনেজাদ নিরাপদ আশ্রয় ত্যাগ করেন। বর্তমানে তিনি আইআরজিসির গোয়েন্দা শাখার হেফাজতে গৃহবন্দী অবস্থায় রয়েছেন। ইরানের সামরিক বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ তারা মেনে নেবে না। সোমবার দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌম অধিকার ও নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে এবং বিদেশি শক্তির যে কোনো একতরফা উদ্যোগের কঠোর জবাব দেওয়া হবে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর প্রকাশিত বিবৃতিতে ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স অভিযোগ করেছে, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় হস্তক্ষেপের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক কর্মকাণ্ড ও উস্কানিমূলক পদক্ষেপ গোটা অঞ্চলের নিরাপত্তাকে মারাত্মকভাবে ঝুঁকির মুখে ফেলেছে।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র যদি ইরানের নির্ধারিত নৌপথের বাইরে কিংবা ইরানের সশস্ত্র বাহিনীর অনুমতি ছাড়া বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কার চলাচলে হস্তক্ষেপ করে তবে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে। ইরানের সামরিক বাহিনীর ভাষায়, বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নেবে। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকেও সতর্ক করেছে তেহরান। বিবৃতিতে আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, তারা যেন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বা অভিযানের সহযোগিতা না করে। ইরানের দাবি, বাইরের শক্তির হস্তক্ষেপ কেবল আঞ্চলিক অস্থিতিশীলতাই বাড়াবে। একই দিনে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের এক মুখপাত্র একই ধরনের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্ব ও নিয়ন্ত্রণ অটুট থাকবে এবং দেশটি দৃঢ়তা ও শক্তির সঙ্গে সেই নিয়ন্ত্রণ বজায় রাখবে। আইআরজিসির মুখপাত্র আরও বলেন, আমরা বিদেশি শক্তি এবং তাদের মিত্রদের ইরানি জাতির ইচ্ছার প্রতি সম্মান দেখাতে বাধ্য করব। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান কোনো ধরনের আন্তর্জাতিক চাপ বা সামরিক উপস্থিতিকে সহজভাবে নেবে না। ইরানের এই কড়া প্রতিক্রিয়া এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক বক্তব্যের পর। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সম্ভবত হরমুজ প্রণালীর নিরাপত্তা ও পরিচালনার দায়িত্ব নেবে এবং এ কাজে অংশ নেওয়ার বিনিময়ে অন্যান্য দেশকে অর্থ পরিশোধ করতে হবে। ট্রাম্প বলেন, আমরাই এটি পাহারা দেব, আর পাহারা দেওয়ার জন্য আমাদের অর্থ দেওয়া হবে, অনেক অর্থ। আমাদের মানুষদের ঝুঁকির মধ্যে রাখছি, তাই এর বিনিময়ে ক্ষতিপূরণ চাই। এর কয়েক ঘন্টা পর আরও কঠোর অবস্থান তুলে ধরে ট্রাম্প এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে আবারও অবরোধ কার্যকর করছে এবং নিরাপদে চলাচল করতে চাইলে জাহাজগুলোকে অর্থ পরিশোধ করতে হবে। ট্রাম্পের দাবি, গত জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারকের মাধ্যমে এই অবরোধ সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। ওই সমঝোতা অনুযায়ী অন্তত 60 দিনের আলোচনা শেষে, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার অগ্রগতির ভিত্তিতে একটি চূড়ান্ত চুক্তি হওয়ার কথা ছিল। তবে সেই প্রক্রিয়া প্রত্যাশিত ফল না দেওয়ায় যুক্তরাষ্ট্র আবারও কঠোর নীতি গ্রহণ করছে বলে তিনি উল্লেখ করেন। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ। পারস্য উপসাগর থেকে আন্তর্জাতিক বাজারে রপ্তানি হওয়া বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই প্রণালীকে ঘিরে যে কোনো সামরিক উত্তেজনা বা রাজনৈতিক সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। হরমুজ প্রণালীর নিরাপত্তা, নৌ চলাচলের স্বাধীনতা এবং ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকি ও কঠোর বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের অবস্থান আরও অনড় হলে এই কৌশলগত জলপথকে কেন্দ্র করে নতুন করে আঞ্চলিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায়। ইয়েমেন ও এর আশেপাশের অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে সোমবার জরুরি বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও বাহরাইন সহ একাধিক সদস্য দেশ ইরানের বিরুদ্ধে ইয়েমেনের হুথি গোষ্ঠীকে সমর্থনের অভিযোগ তোলে এবং সৌদি আরবের ওপর হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে রিয়াদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে। এই জরুরি বৈঠকটি ডাকার অনুরোধ করেন ইয়েমেনের প্রধানমন্ত্রী শায়া মোহসেন আল জিন্দানি। 7 জুলাই পাঠানো এক চিঠিতে তিনি বৈঠকের আবেদন জানান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইয়েমেন বিষয়ক পেইন হোল্ডার হিসেবে যুক্তরাজ্য এবং বাহরাইন এই উদ্যোগকে সমর্থন করে। বৈঠকের পটভূমিতে রয়েছে 3 জুলাই তেহরান থেকে ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইরানি বিমানের অবতরণ। পরে একই বিমান ইরান ফিরে যায়। অভিযোগ অনুযায়ী ওই বিমানে হুথি কর্মকর্তাদের বহন করা হয়েছিল, যারা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় অংশ নিতে গিয়েছিলেন। ইয়েমেন সরকার এই ফ্লাইটকে তাদের সার্বভৌমত্ব ও আকাশসীমার লঙ্ঘন বলে প্রতিবাদ জানায়। সোমবারও আরেকটি ইরানি বিমান হুথি প্রতিনিধি দল নিয়ে হোদেইদা বিমানবন্দরে অবতরণ করে। এর কয়েক ঘন্টা আগে সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান হামলার খবর পাওয়া যায়। ইয়েমেন সরকারের দাবি, ওই হামলার উদ্দেশ্য ছিল ইরানি বিমানটির অবতরণ ঠেকানো। এসব ঘটনার পর হুথিরা ঘোষণা দেয় যে সৌদি আরবের সঙ্গে তাদের উত্তেজনা প্রশমন পর্ব শেষ হয়েছে। এরপর তারা সৌদি আরবের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করতে সক্ষম হয়। নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য বিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো আবারও প্রমাণ করেছে যে
ইয়েমেনের টেকসই শান্তির একমাত্র পথ হল ইয়েমেনিদের নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়া। তিনি সতর্ক করে বলেন, একতরফা পদক্ষেপ শান্তি প্রতিষ্ঠা করবে না, বরং দেশটিতে বিভাজন ও অস্থিরতা আরও গভীর করবে। বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্যামি ব্রুস ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, ৩ জুলাইয়ের ফ্লাইটটি আসলে জানাজায় অংশগ্রহণের আড়ালে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সদস্য এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞদের ইয়েমেনে পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল। তার ভাষায় এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2216 নম্বর প্রস্তাবের লঙ্ঘন। তিনি আরও বলেন, সোমবারের ফ্লাইটটিও ইয়েমেন সরকারের প্রকাশ্য নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরিচালিত হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ব্রুস ইরানের বিরুদ্ধে আরও অভিযোগ করেন যে দেশটি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তার দাবি অনুযায়ী একটি কাতারি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজ এবং সংযুক্ত আরব আমিরাতগামী একটি কন্টেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গত এক সপ্তাহে বাহরাইন, জর্ডান, কুয়েত, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও ইরানের হামলার অভিযোগ তোলেন তিনি। যুক্তরাষ্ট্র প্রয়োজনে শক্তি প্রয়োগের মাধ্যমে আন্তর্জাতিক নৌ চলাচল রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। যুক্তরাজ্যের রাষ্ট্রদূত কেট ফস্টার হুথিদের সৌদি আরবের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলাকে বেপরোয়া ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন এবং রিয়াদের প্রতি যুক্তরাজ্যের পূর্ণ সমর্থনের কথা জানান। তিনি বলেন, ইয়েমেন সরকারের অনুমতি ছাড়া ইরানি বিমানের অবতরণ দেশটির সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। যদি বিমানে সামরিক সদস্য বা অস্ত্র থাকার তথ্য সত্য হয়, তবে তা জাতিসংঘের 2216 ও 2140 নম্বর প্রস্তাবেরও লঙ্ঘন হবে। তিনি এ বিষয়ে জাতিসংঘের তদন্ত দাবি করেন। বাহরাইনের রাষ্ট্রদূত জামাল আল রুয়াই হুথিদের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন, বাব আল মান্দেব প্রণালী বন্ধের হুমকি সহ হুথিদের সাম্প্রতিক কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি। তিনি বলেন, হুথিদের প্রতি যে কোনো ধরনের সহায়তা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। ফ্রান্সের রাষ্ট্রদূত জেরোম বোনাফো বলেন, ইয়েমেন সরকারের অনুমতি ছাড়া সানা ও হোদেইদা বিমানবন্দরে ইরানি বিমানের অবতরণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং ইয়েমেনের বৈধ কর্তৃপক্ষকে দুর্বল করেছে। তিনি হুথিদের কাছে সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করার জন্য ইরানের প্রতি আহ্বান জানান। অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রদূত আনা ইভস্তিকনেভা 3 জুলাইয়ের ফ্লাইটটিকে সম্পূর্ণ মানবিক বলে উল্লেখ করেন, যদিও তিনি স্বীকার করেন যে ঘটনাটি উত্তেজনা বাড়িয়েছে। রাশিয়া ইয়েমেনের ওপর আরোপিত আকাশ, স্থল ও সমুদ্র অবরোধ প্রত্যাহার এবং সৌদি আরব ও ইরানকে সম্পৃক্ত করে জাতিসংঘের মধ্যস্থতায় নতুন শান্তি উদ্যোগ গ্রহণের আহ্বান জানায়। বৈঠকে ইয়েমেনের মানবিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। জাতিসংঘের ভারপ্রাপ্ত সহকারী মহাসচিব ইন্দ্রিকা রাথওয়াতে জানান, বর্তমানে ইয়েমেনে 1,80,00,000-এরও বেশি মানুষ খাদ্য সংকটে ভুগছে। গত এক বছরে অর্থ সংকটের কারণে 450টিরও বেশি স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। তিনি সতর্ক করে বলেন, আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হলে ইয়েমেনের মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপ নিতে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।